দীঘল গ্রামের এক শান্ত পরিবেশে মিতালি নামের এক মেয়ে থাকত। মিতালি দিনে সাইকেলে করে চন্দ্রমল্লিকা ফুলের মালা আর ছোট ছোট খেলনা বিক্রি করে বেড়াত, আর রাতে নিবিষ্ট মনে পড়াশোনা করত। তার বাবা সুরঞ্জন বাবু প্রায়ই রাগ করে বলতেন, যা ২-৪ টাকা কামাস সেটাও তো বই কেনায় শেষ করিস, বাড়িতে তোকে কেউ কিছু বলবে না। বাড়ির কাউকে কিছু না জানিয়ে মিতালি WBCS পরীক্ষায় বসেছিল। যেদিন পরীক্ষার ফল বেরোনোর কথা ছিল, সেদিন ফুল আর খেলনা বিক্রি করে বাড়ি ফিরতেই দেখল তাদের ছোট্ট মাটির বাড়ির সামনে মিডিয়ার লোকজন ভিড় করে আছে। অবাক চোখে চারপাশে তাকাচ্ছিল মিতালি। তখনই বাবা সুরঞ্জনবাবু ভিড় ঠেলে এগিয়ে এসে তার সামনে হাত জোড় করলেন। মিতালি সবে ঘরে ঢুকেছে, তখনই বাবার গর্জে ওঠা কণ্ঠস্বর কানে এলো, নিষ্কর্মা মেয়ে, তোকে কালই বলেছিলাম বিদ্যুতের বিলটা মিটিয়ে দিতে, আর তুই তা না করে এইসব বইপত্র কিনে এনেছিস। মানুষের তো একটুও লজ্জা থাকা উচিত। আমি বুড়ো মানুষ আর কতদিন এসব সামলাবো? এবার তোকেই সংসারের দায়িত্ব নিতে হবে, কিন্তু তুই তো বইপত্র ছাড়া কিছুই দেখিস না। বাবার কথা শুনে মিতালি চুপচাপ নিজের ঘরে চলে গেল, কেননা সে জানত বিলটা তার দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিরুপায়, পড়াশোনা করার জন্য পরিবারকে কিছুটা উপেক্ষা করতেই হতো। ঘরের দরজা বন্ধ করে চোখ বুঝতেই বাবার সেই কথাগুলো কানে বাজছিল। মা রঞ্জনা দেবী প্রায়ই বলতেন, মা, কিছু একটা কর যাতে তোর বাবার একটু হেল্প হয়। কিন্তু মিতালি কী বা করত? সারা দিন ফুল আর খেলনা বিক্রি করে যে সামান্য টাকা জোগাড় করত, তা দিয়ে কোনোরকমে পড়াশোনার খরচ চালাত। যাই হোক, মন খুব খারাপ ছিল। তারপরেও মন শক্ত করে বইগুলো নামিয়ে মাটিতে বসে নোটসগুলো বানাতে শুরু করল। মিতালি ও তার বন্ধুরা মিলে গ্রুপ স্টাডির প্ল্যান করেছিল, কিন্তু তার আগে কিছু নোটস প্রস্তুত করতে হতো। মিতালি জানত তার বন্ধুরা সবাই ইন্টারনেট থেকে আরামে নোট তৈরি করছে, কিন্তু তার কাছে ইন্টারনেট চালানোর মতো টাকাও ছিল না। তাই সে অল্প অল্প করে টাকা জোগাড় করে পুরনো বই কিনে আনত আর সেগুলো থেকে নিজেই নোট তৈরি করত। হঠাৎ করেই মিতালির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তাই বইগুলো একপাশে সরিয়ে রেখে চুপ করে বসে রইল। বাবার কথাগুলো মনে শান্তি দিচ্ছিল না, তাই সে উঠে দাঁড়িয়ে আলমারির ওপরে রাখা তার মাটির ব্যাংকটা নামাল আর ঈশ্বরের নাম নিয়ে সেটাকে ভেঙে ফেলল। সেখান থেকে প্রায় ৮০০ টাকা বেরোল। এই টাকা দিয়ে মিতালি একটা নতুন পোশাক কিনতে চেয়েছিল, কিন্তু এখন যখন এটা তার পরিবারের দরকার, তাই সে নিজের ইচ্ছাটা ত্যাগ করে বাবার ঘরে গিয়ে তার পাশে বসল এবং তাকে বলল, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিই, কিন্তু আমারও কিছু বাধ্যবাধকতা আছে। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুরঞ্জনবাবু বললেন, তোর এই অপয়া মুখ নিয়ে এখান থেকে যা। আমি নিজে না খেয়ে তোকে মানুষ করেছি, এখনও করছি। এই ফুল খেলনা বিক্রি করে তুই কি এমন করছিস? তার থেকে কোথাও কাজে লেগে যা। বাবার এই কথাগুলো শুনে মিতালি একটা গভীর নিঃশ্বাস নিল আর তার মুঠোয় ধরা টাকাগুলো বাবার সামনে রেখে দিল এবং বলল, এই টাকা আমি একটা পোশাক কেনার জন্য জমাচ্ছিলাম। এখন তুমি আপাতত এটা দিয়ে বিদ্যুৎ বিলটা মিটিয়ে দাও, এই মুহূর্তে সেটাই বেশি দরকার। এই কথাটা বলে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল। পিছন থেকে আবার বাবার গর্জে ওঠা কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বললেন, তুই যেন উপকার দেখাচ্ছিস, নিজের পোশাক কেনার টাকার কথা বলছিস? লাগবে না তোর এই ২ টাকার সাহায্য, ফেরত নিয়ে যা। মিতালি ঘরে এসে দরজা বন্ধ করে দিল আর ভাবতে লাগল, বড় সন্তানের ব্যথা কেউ বুঝতে চায় না। তারা কি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়? তারা কি বলতে চায় কেউ শুনতে চায় না। অনেকক্ষণ বসে বসে এসবই ভাবছিল। তারপরে মাথা নেড়ে আবার বইয়ের দিকে মন দিল। সে জানত তাকে অনেক পরিশ্রম করতে হবে যাতে একদিন পরিবারকে সকলকে সব সুখ দিতে পারে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সে নোট তৈরি করতে পারছিল না, কেননা মাথা কাজ করছিল না। বুকে এতটাই কষ্ট ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সব বই গুছিয়ে রেখে সে বিছানায় শুয়ে পড়ল। চোখের জল যেন আপনা আপনিই গড়িয়ে পড়ছিল। সেটার মনের কষ্ট কাউকে বলে না, চোখের জলও কাউকে দেখায় না, কিন্তু এই একাকিত্ব তাকে গিলে খেতে চাইছিল। সকাল প্রায় ৪টে নাগাদ মিতালি বাথরুমে গিয়ে স্নান করল আর ভগবানের সামনে প্রার্থনার জন্য দাঁড়িয়ে পড়ল। ২ হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে বলল, হে জগৎপিতা পরমেশ্বর, আমার কিছুই নেই, তুমি তো জানো আমি আমার পরিবারকে কতটা ভালোবাসি। তাই প্রভু, ওদের অন্তরে আমার প্রতি একটু ভালোবাসা জাগাও আর আমার জীবনটা সহজ করে দাও। এই কঠিন সময়ে আমায় রক্ষা করো। হে ঈশ্বর, আমি সফল হতে চাই, পরীক্ষায় পাশ করতে চাই, তাই আমি শুধু তোমার একটু করুণা চাই। মিতালি অনেকক্ষণ পর্যন্ত ভগবানের সামনে বসে রইল।
অনেকক্ষণ প্রার্থনায় বসে থাকার পর সে ঈশ্বরের নাম নিয়ে আবার তার বইগুলো বের করল। এরপরে সকাল প্রায় ৯টা পর্যন্ত পড়াশোনা করল। তারপরে বাইরে গিয়ে সাইকেল পরিষ্কার করতে লাগল, কারণ কিছুক্ষণ পরেই তাকে ফুল আর খেলনা নিয়ে বেরোতে হবে। মিতালি সাইকেল পরিষ্কার করছিল, হঠাৎ বাবা সুরঞ্জনবাবু সেই টাকাগুলো, যেগুলো সে গতরাতে ওনাকে দিয়েছিল, তার মুখের সামনে ছুঁড়ে মারলেন। মিতালি তার দিকে তাকালে তিনি রাগী চোখে তার দিকে তাকিয়ে বললেন, এই টাকা আমি চাই না। কেননা আমি তোর কোনো দয়া চাই না। তুই আমাকে কোথাও মুখ দেখানোর মতো রাখিসনি। যতটা অপমান করাচ্ছিল তুই করেছিস। তাই এই টাকা নিজের কাছে রাখ আর নিজের খরচ নিজে চালা। আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আমি আমার ছোট ছেলেমেয়েদের পেট ভরাতে পারব। বাবার কথা শুনে মিতালি বলল, তোমার কি হয়েছে? আমি তো তেমন কিচ্ছু বলিনি, শুধু একটা কথা বলেছিলাম। তুমি হয়তো না বুঝেই রেগে গেছ। মিতালি আর কিছু বলার আগেই সুরঞ্জনবাবু তার কোমরে একটা লাথি মারলেন এবং বললেন, চুপ কর, নইলে চামড়া ছাড়িয়ে দেব। কোমরে তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ টাকা কুড়িয়ে পকেটে রেখে দিল আর সাইকেল পরিষ্কার করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কেননা সে ঝগড়া করতে চাইত না। মনে খুব দুঃখ ছিল, কিন্তু সেই হৃদয় কঠিন করে ঝলসে যাওয়া গরমের মধ্যে সারা দুপুর ঘুরে ঘুরে ফুল আর খেলনা বিক্রি করল। আজ না জানি ঈশ্বরের কৃপা ছিল, তার ভাগ্যে বিকেলের আগেই সব ফুল আর খেলনা বিক্রি হয়ে গেল। তাই ভালোই আয় হল, কিন্তু সে বাড়ি ফিরল না, কেননা সে জানত এই সময়টাতে বাবার বাড়ি ফেরার সময়, আর এই সময় তার রাগ সবসময় তুঙ্গে থাকে। মিতালি একটা গাছের তলায় বসে গেল আর তার বইগুলো বের করে পড়তে লাগল। বারবার তার চোখ দিয়ে জল জ্বলে আসছিল, কেননা বাবার সেই ব্যবহার বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু সে সেসব মাথা থেকে সরিয়ে পড়াশোনায় মন দিল। মানুষ জীবনে যে কোনো কষ্ট সহ্য করতে পারে, কিন্তু বাবা মায়ের ভালো ব্যবহার তাকে ভেতর থেকে ভেঙে দেয়। অনেকক্ষণ পর্যন্ত মিতালি সেখানে বসে একটা টপিক মুখস্থ করতে লাগল। তারপরে সন্ধ্যের দিকে বাড়ির দিকে রওনা দিল। যেইমাত্র মিতালি সাইকেল নিয়ে বাড়ি পৌঁছাল, তার মা রঞ্জনা দেবী কেঁদে কেঁদে তার বুকে মাথা গুজেল। তাকে এইভাবে কাঁদতে দেখে মিতালি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? বাবা কোথায়? তার কিছু হয়েছে নাকি? তার কথা শুনে রঞ্জনা দেবী ব্যাকুল হয়ে বললেন, তুই এত সময় কোথায় ছিলি? তুই জানিস আমার মনে কি চলছিল যখন তুই সময় মতো বাড়ি ফিরলি না? আমি জানি না সকালবেলা তোর আর তোর বাবার মধ্যে কি হয়েছে, কিন্তু তুই কেন আমাকে অকারণে তোর বাবার শাস্তি দিচ্ছিস? মায়ের কথা শুনে মিতালি শান্তস্বরে বলল, মা, তোমার কি হয়েছে? আমি কি তোমাকে ফেলে কোথাও যেতে পারি নাকি? আজ আমি একটু সময় নিয়ে সব ফুল আর খেলনা বিক্রি করেছি, তাই দেরি হয়েছে। তুমি কেন এমন উল্টোপাল্টা ভাবছ? আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারব না। তার কথা শুনে রঞ্জনা দেবী একটু হেসে মিতালির পাশে বসলেন। বাবার ব্যবহার আর সারাদিনের কষ্ট এখন মায়ের স্নেহে মনে হচ্ছে তার দগ্ধ বুকে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিচ্ছে। অনেকক্ষণ মা মিতালির পাশে বসে রইলেন, তারপরে বললেন, আমি তোর খাবার বেড়ে দিই। তুই তো জানিস তোর বাবার মাথা সবসময় গরম থাকে, তাই তোর বাবা যখন কালকে বিদ্যুতের বিলের টাকা দিয়ে দিয়েছিল, তখন সেটা তোর জমা দিয়ে দেওয়া উচিত ছিল। এমনিতেও তোর বাবার বিনা কারণে ঝগড়া করার অভ্যেস। আগে তোর কাকার পেছনে লেগে থাকতো, এখন তোর পেছনে লেগেছে। মায়ের কথায় মিতালি হালকা করে হাসল। মা বাবা পরস্পরের সঙ্গে খুব একটা মিশতেন না, কিন্তু একে অপরকে খুব ভালোবাসতেন। একজন সামান্য কষ্ট পেলেও আরেকজন এমন কষ্ট পেতেন যেন এখনই প্রেমে পড়ে আছেন। অনেকক্ষণ মা এদিক ওদিকের গল্প করলেন, তারপরে বললেন, গোটা দুনিয়াও যদি তোর বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তোর মা তোর পাশে থাকবে। খাওয়া দাওয়ার পরে মিতালি উঠে দাঁড়াল। এখন তার মন অনেকটা হালকা লাগছে। ঘরে এসে সে ঠিক করল আজ সব নোট শেষ করেই ছাড়বে, কেননা দুদিন পরেই তার সব বন্ধুরা গ্রুপ স্টাডি করবে, তাই যদি তার নোট শেষ না হয় তাহলে অকারণে কথা শুনতে হবে। কিন্তু সে এমন কিছু শুনতে চায় না। তাই ঘরে ঢুকে সে দরজা বন্ধ করল আর পেছনের জানলাটা খুলে বই নিয়ে পড়তে শুরু করল। সময় ধীরে ধীরে কাটতে লাগল। রাত প্রায় ৩টে পর্যন্ত পড়াশোনা করল। তারপর বই বন্ধ করে শুয়ে পড়ল, কারণ সকালে ৬টায় তাকে বাজারে যেতে হবে। ঘুমানোর সঙ্গে সঙ্গে কখন যে ঘুমের কোলে ঢলে পড়ল বুঝতেই পারেনি। সকালে যখন মিতালির ঘুম ভাঙল, তখন সে উঠে ঘড়ির দিকে তাকিয়ে তার মাথা ঘুরে গেল, কারণ ঘড়িতে তখন ৭টা বাজে। এই সময় তো তার বাজারে থাকার কথা। তাই তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো। মা তখন নাস্তা বানাচ্ছিল, কিন্তু মিতালির হাতে এতটুকু সময়ও নেই যে সে বসে নাস্তা করবে। তাই সে একটুও দেরি না করে সোজা বাজারের দিকে রওনা দিল। প্রায় আধ ঘণ্টা সাইকেল চালিয়ে সে বাজারে পৌঁছাল, কিন্তু সেখানে এসে বুঝল অনেক দেরি হয়ে গেছে। তাই ভালো কোয়ালিটির ফুল আগেই বিক্রি হয়ে গিয়েছে।
তবুও মন শক্ত করে কিছু মাঝারি কোয়ালিটির ফুল কিনে ফেলল এবং ঠিক করল আগামীকাল আবার এসে বাকি ফুল কিনবে, কারণ এগুলো বেশি করে নিয়ে গেলে বিক্রি করতে সমস্যা হবে আর সেগুলো নষ্টও হয়ে যাবে। প্রায় সকাল ৯টার দিকে মিতালি ফিরে এলো। খুব আফসোস হচ্ছিল যে তার অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। সাইকেল নিয়ে এসে তাড়াতাড়ি করে ফুল খেলনা বিক্রির জন্য রওনা দিল। মা নাস্তা খাবার জন্য বারবার বলছিল, কিন্তু সময়ের অভাবে সে তা উপেক্ষা করাই ভালো মনে করল। গলিতে ঢুকতেই অনেকেই তার উপর রাগ দেখাতে লাগল। তারা বলল তারা অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছে। মিতালি ফুলের মালা আর ছোট ছোট খেলনা বিক্রি করত, যা কিনে স্কুলের বাচ্চারা খুব মজা পেত। আজ দেরি হয়ে যাওয়ার কারণে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কারণ বাচ্চারা এরই মধ্যে স্কুলে ঢুকে পড়েছে। মাত্র কয়েকটা বাচ্চাই ফুল আর খেলনা কিনতে পেরেছে। মিতালি তার সাইকেল রেখে স্কুলের সামনে দাঁড়িয়ে রইল এবং মনে মনে প্রার্থনা করল যেন স্কুল ছুটির পরে বাচ্চারা ফুল খেলনা কিনে নেয়। কয়েক ঘণ্টা অপেক্ষার পরে যখন স্কুল ছুটি হল, তখন কয়েকজন বাচ্চা ছাড়া আর কেউ ফুল খেলনা কিনল না। আজ সারা দিনটাই যেন তার অদ্ভুতভাবে কেটেছে। বিক্রিবাটা একটুও ভালো হলো না, তবুও সে মন খারাপ করল না। ভাবল এতে নিশ্চয়ই ঈশ্বরের কোনো না কোনো ইচ্ছা রয়েছে, কিন্তু সে কি জানত তার জীবনে আরও কি কি বিপদ অপেক্ষা করে আছে। সন্ধ্যার পরে যখন সে বাড়ি ফিরল, তখন পুরো বাড়ি অন্ধকার হয়েছিল। বিদ্যুৎ না থাকার কারণে বাবা সুরঞ্জনবাবু প্রচণ্ড রেগেছিলেন। বাড়িতে পা রাখতেই বাবার তীব্র গলা তার কানে বাজল। তিনি চিৎকার করে বললেন, কতবার বলেছিলাম যে বিলটা দিয়ে দে, কিন্তু তুই কি আমার কথা শুনিস? মিতালি বলল, আমি তো টাকা দিয়েছিলাম, কিন্তু আপনি তো বিল জমা দিলেন না, তাই অকারণে এসব কথা বলার মানে কি? যাই হোক, সে আর কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল এবং কয়েকটা মোমবাতি কিনে আনল। পরের দিন বিল জমা দেওয়ার পর ফিরে এসে বিদ্যুৎ মিস্ত্রির সাথে তার জোড়ার চেষ্টা করছিল, যেটা বিদ্যুৎ কোম্পানির লোকজন কেটে দিয়ে গিয়েছিল। এসব করতে করতে বিকেল হয়ে গিয়েছিল। তাই সে মাপে বলল, আমার খুব খিদে পেয়েছি, সকাল থেকে কিছুই খাইনি। এটা শুনে রঞ্জনা দেবী মন খারাপ করে বললেন, তোকে সকালে কতবার নাস্তা খেয়ে যেতে বললাম, কিন্তু তুই তো আমার কথা বুঝতেই চাস না। তোর কাছে তো মায়ের কথার কোনো মূল্যই নেই। মায়ের কথা শুনে মিতালি হালকা করে হেসে বলল, তোমার চিন্তাই তো করি, না হলে এই বাড়িতে আমি থাকতামই না। এ কথা বলে সে ঘরের দিকে চলে গেল। পেছন থেকে বাবার দাঁতের কিরমির শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সে শান্ত রইল এবং খাওয়া দাওয়ার পরে সারা রাত মন দিয়ে পড়াশোনা করল। পরের দিন ঠিক সময় সে হাটে গিয়ে ফুল কিনে নিয়ে এলো, যাতে আর কোনো অসুবিধা না হয়। রবিবার সকালে বাবা সুরঞ্জনবাবু কড়া গলায় জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস বইপত্র নিয়ে? মিতালি কোনো কথা না বলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল, কেননা আজ সে কারুর কথা শুনতে রাজি ছিল না। আজ এই গ্রুপ স্টাডির মানে হলো সেই জিনিস শেখা যা ধনী ছেলেমেয়েও টিউশনে শেখে। সে তাদের কাছে থেকে সেগুলো শিখতে পারত। তাই এত বড় একটা সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। তার কাছে যদি টাকা থাকত, তাহলে সেই গ্রুপ স্টাডিতে যোগ না দিয়ে নিজের কাজে মন দিত। যাই হোক, যখন সে বন্ধুর বাড়ি পৌঁছালো, তখন সবাই তাকে সাদরে গ্রহণ করে নিল। গরিব বলে কেউ তাকে অবজ্ঞা করেনি। তারা সবাই ধনী, কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল, তাই তারা তাকে ছোট করে দেখত না। তারা একসঙ্গে অনেকক্ষণ পড়াশোনা করল এবং দুপুর প্রায় ৩টের সময় বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা সুরঞ্জনবাবু গালাগাল শুরু করে দিলেন এবং বললেন, সারাদিন কোথায় লম্পটের মতো ঘুরে বেড়াচ্ছিলি? কোনো চিন্তাভাবনা আছে? কত লোক বাড়িতে এসে ফিরে গেছে, তুই ফুল খেলনা বিক্রি করতে যাসনি বলে। অনেকেই রেগে গেছে, এভাবে চলতে থাকলে তোর ব্যবসা লাটে উঠবে। কিন্তু মিতালি কিছুই বলল না। এক মুহূর্তের জন্য মনে হলো বাবাকে জানিয়ে দিক সে কোথায় কি কাজে গিয়েছিল, সে কোথা থেকে ফিরছে। কিন্তু সে জানত তাকে এসব বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই সে চুপ থাকাই শ্রেয় মনে করল। সে এখন চুপ থাকার ব্রত নিয়ে নিল, কারণ সে বুঝে গেছে অনেক সময় সত্যি কথা বললে মানুষকে কটু কথা শুনতে হয়। তাই সে নীরবে থেকে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিল। সময় খুব দ্রুত বয়ে চলছিল। এখন সে কোনো কথার জবাব না দেওয়ায় বাবাও চুপচাপ হয়ে গিয়েছেন। তার সাথে মিতালির খুব বেশি কথা হতো না, কারণ সে সময় মতো তাকে টাকা দিয়ে দিত আর নিজের পড়াশোনার জন্য কিছুটা বাঁচিয়ে রাখত। ভগবানের অশেষ কৃপা যে সে একটা বৃত্তি পেয়েছে। যদি এই বৃত্তিটা না পেত, তাহলে হয়তো তার পড়াশোনা শেষ হয়ে যেত আর সে WBCS পরীক্ষায় অংশ নিতে পারত না। 1 মাস পরেই তার পরীক্ষা।
এখন প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে গেছে, তাই তাকে কঠোর পড়াশোনা করতে হবে। তারা আগে সবাই একসাথে বসে পড়ত, কিন্তু এখন সবাই নিজের নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে, তাই তাদের গ্রুপ স্টাডি বন্ধ হয়ে গিয়েছে। ফলে পড়াশোনার ধারাও বদলে গিয়েছে। তার উপর চাপ অনেক বেড়ে গেছে, কেননা ওই গ্রুপ স্টাডি তাকে অনেক সাহায্য করত। তার কাছে এত টাকা ছিল না যে সে দামি টিউশন নিতে পারত। তার বন্ধুরা টিউশন নিত, যার ফলে ওদের থেকে গ্রুপ স্টাডির সময় সে ভালো নোটস পেত, অনেক নতুন কিছু শিখতে পারত। এই নিয়েই টেনশনে ছিল মিতালি। মিতালির মুখের চিন্তার ছাপ দেখে মা রঞ্জনা দেবী তার পাশে এসে বসলেন। সে শূন্যে তাকিয়ে বারান্দায় একদম চুপ করে বসেছিল। রঞ্জনা দেবী পাশে বসে বললেন, কি হয়েছে? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। তোর বাবাও বলছিল তুই এখন অনেক শান্ত হয়ে গেছিস। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বল। মায়ের কথা শুনে মিতালি একটু ভারী গলায় বলল, আমার ইন্টারনেটের খুব প্রয়োজন, আর একটা মোবাইল ফোন দরকার। তুমি তো জানো 1 মাস পরেই আমার পরীক্ষা। পড়াশোনার কোনো ম্যাটেরিয়াল নেই আমার কাছে। আগে গ্রুপ স্টাডি করে কিছুটা হলেও হতো, কিন্তু এখন সবাই নিজের নিজের পড়ায় ব্যস্ত। মা, যদি আমি এই পরীক্ষায় সফল হতে পারি, তাহলে তুমি ভাবতে পারবে না যে আমি কত দূর যেতে পারবো। এখন আমার পড়াশোনা চালিয়ে যেতে হলে একটা মোবাইল দরকার। তার কথা শুনে রঞ্জনা দেবী তার দিকে তাকিয়ে বললেন, একটা মোবাইল কিনতে কত টাকা লাগে? মিতালি ধীরে গলায় বলল, একটা মোটামুটি পুরনো মোবাইলও 5-7 হাজার টাকার নিচে হয় না, আর আমার কাছে সেই টাকাও নেই। আমি তো কালকে ফুল কিনে এনেছি, এখন সেগুলো না বেচলে নতুন করে ফুলও কিনতে পারবো না। তার কথা শুনে রঞ্জনা দেবী একটু চুপ করে থেকে তারপর ঘরের ভেতর চলে গেলেন। কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে মিতালিকে 10,000 টাকা দিয়ে বললেন, কালকেই আমি মহিলা সমিতি থেকে এই টাকাটা পেয়েছিলাম। এই টাকা আমি তোর বাবার আড়ালে জমিয়েছিলাম। এখন তুই এটা দিয়ে একটা ভালো মোবাইল কিনে নে, কিন্তু কারু কাছে, বিশেষ করে তোর বাবার কাছে এই কথাটা বলবি না। ফোনটা লুকিয়ে ব্যবহার করবি, আর রাতে পড়াশোনা করবি। আমার খুব ইচ্ছে যে আমার মেয়ে অনেক বড় হক। আমি চাই না আমার মেয়ে ফুল খেলনা বিক্রি করে জীবন কাটিয়ে দিক। আমরা তো পড়াশোনা শেষ করতে পারিনি, কিন্তু আমি চাই তুই অনেক দূরে গিয়ে যা, যাতে তোর ছোট 2 ভাই বোনেও তোর মতো সফল হতে পারে। মায়ের কথা শুনে মিতালির চোখে জল চলে এসেছিল। এই 10,000 টাকা তার কাছে ভীষণ মূল্যবান, কিন্তু তার মন এই টাকা নেওয়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। না জানি কেন একটা অজানা ভয় তাকে গ্রাস করছিল, যে যদি সে ব্যর্থ হয় তাহলে এই মায়ের টাকাগুলো নষ্ট হয়ে যাবে। তাই সে মনে মনে ঠিক করে নিল যে যাই হোক না কেন সেই টাকাটা মাকে ফেরত দেবে। কিন্তু রঞ্জনা দেবী স্পষ্টভাবে মানা করে দিলেন, এবং তিনি তার দিকে তাকিয়ে বললেন, যদি সে এই টাকাটা নিজের কাছে রাখে তাহলে এগুলো সংসারের খরচে শেষ হয়ে যাবে। তুই অ্যাটলিস্ট একটা মোবাইল কিনে নে, যাতে তোর কষ্ট কিছুটা হলেও কমে। মিতালি কিছুক্ষণ চিন্তা করে তারপর মনে মনে সিদ্ধান্ত নিল যে এই টাকা সে নেবে। যদি ব্যর্থ হয় তাহলে ধীরে ধীরে এই টাকা সে মাকে ফেরত দেবে। এই ভাবনা নিয়ে সে মোবাইলের দোকানের দিকে রওনা দিল। সে একটা মোবাইল ফোন কিনে আনল এবং পাশের বাড়ির কাকা জিতেন বাবুর কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিল। এরপরে সে নিজের ঘর বন্ধ করে পড়াশোনায় মনোনিবেশ করল। তার হাতে মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসেই তাকে তার জীবনকে পাল্টাতে হবে। সময় দ্রুত এগিয়ে চলল, আর এখন তার পরীক্ষার দিন চলে এসেছে। মা রঞ্জনা দেবী তাকে অনেক সাহায্য করেছেন। তার কারণেই তার অনেক সমস্যা সহজ হয়ে গিয়েছে। যা কিছু বুঝতে অসুবিধা হতো সে মোবাইলের সাহায্যে শিখে নিত। আজ তার পরীক্ষা, তাই তার বুক খুব জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে ভগবানের নাম নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে হলে বসে রইল। কিছুক্ষণ পরে তাদের সামনে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হলো। সে ভগবানের নাম নিয়ে লেখা শুরু করল। পুরো 3 ঘণ্টা সে মাথা তুলতে পারেনি। 3 ঘণ্টা পরে তার মনে স্বস্তি অনুভব হচ্ছিল, কেননা সে অসাধারণ পরীক্ষা দিয়েছে। সময় দ্রুত এগিয়ে চলল, আর এখন তার পরীক্ষার দিন চলে এসেছে। মা রঞ্জনা দেবী তাকে অনেক সাহায্য করেছেন। তার কারণেই তার অনেক সমস্যা সহজ হয়ে গিয়েছে। যা কিছু বুঝতে অসুবিধা হতো সে মোবাইলের সাহায্যে শিখে নিত। আজ তার পরীক্ষা, তাই তার বুক খুব জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে ভগবানের নাম নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে হলে বসে রইল। কিছুক্ষণ পরে তাদের সামনে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হলো।
সে ভগবানের নাম নিয়ে লেখা শুরু করল। পুরো ৩ ঘণ্টা সে মাথা তুলতে পারেনি। ৩ ঘণ্টা পরে তার মনে স্বস্তি অনুভব হচ্ছিল, কেননা সে অসাধারণ পরীক্ষা দিয়েছে। সময় দ্রুতই এগিয়ে চলছিল। প্রতিদিনের মতো সে ফুল খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখল তাদের বাড়ির বাইরে একটা বিশাল ভিড় জমে আছে। এত বড় ভিড় দেখে সে খুব ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে তাকিয়ে যা দেখল তাতে তার পা যেন থমকে গেল, কেননা সেখানে অনেক ক্যামেরা, সাংবাদিক, এমনকি পুলিশও উপস্থিত ছিল। সে সামনে এগোতেই বাবা সুরঞ্জনবাবু ভিড় ঠেলে তার কাছে চলে এলেন এবং কিছু না বলেই তাকে জড়িয়ে ধরলেন। সে হতভাগ হয়ে গেল, কেননা তার বিশ্বাস হচ্ছিল না যে বাবা তাকে জড়িয়ে ধরেছেন। এরপরে তিনি তার সামনে হাত জোড় করে বললেন, ভগবানের জন্য আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর আবেগ বুঝতে পারিনি, তোর পরিশ্রমকে দেখতে পাইনি, কিন্তু আজ তোর নীরব পরিশ্রম পুরো শহরের গর্ব হয়ে উঠেছে, কেননা তুই WBCS পরীক্ষায় প্রথম হয়েছিস। তার কথা শুনে মিতালি স্তব্ধ হয়ে গেল। এটা তার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। বাবা কথা বলার সঙ্গে সঙ্গে সব সাংবাদিক তাকে ঘিরে ধরলেন। তারা কেউ তাকে প্রশ্ন করছিলেন, কেউ ক্যামেরা ধরছিলেন। সে তো যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতেই পারছিল না এটা কি সত্যি সত্যি তার সঙ্গেই ঘটছে। তার নিজের ভাগ্যের ওপর বিশ্বাস হচ্ছিল না যে সে এত বড় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এতে তার পুরো জীবনটাই যেন বদলে গিয়েছে। কিছুদিন পর তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হলো এবং সেই প্রশিক্ষণ চলাকালীন সে বেতনও পেতে শুরু করল। সেই বেতনের কিছু অংশ সে তার মা-বাবাকে পাঠিয়ে দিল এবং সে জানত এখন তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল যে বাবা কেন সেদিন তার সামনে হাত জোড় করেছিলেন। সম্পূর্ণ প্রশিক্ষণের পরে সে একটি ভালো দায়িত্বে নিযুক্ত হল, আর তার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। সে মায়ের কাছ থেকে নেওয়া সেই 10,000 টাকা তাকে ফেরত দিয়ে দিল এবং তার প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করল, কেননা যদি এই টাকা না পেত তাহলে হয়তো পরীক্ষায় পাশ করা তার পক্ষে সম্ভব হতো না। জীবনে প্রতিটা মানুষের সামনে বিভিন্ন দুঃখ আসে, কিন্তু আমাদের তাতে ভেঙে পড়া উচিত নয়, কেননা আমাদের মনের আশা আর বিশ্বাস আপনাকে অনেক উঁচুতে পৌঁছে দিতে পারে। মিতালির ভাই বোন এখন ভালো স্কুলে পড়ছে। এছাড়াও সে নিজের বেতনের টাকা দিয়ে বাবাকে একটি দোকান খুলে দিয়েছে। সে সবার কাছে শুধু একটা কথাই বলতে চায় যে জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, মা বাবা যদি কখনো কখনো কঠোর হন তবুও তাদের উপর রাগ করবেন না। তারা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। তারাই আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের প্রতিটি ধাপে বাবা মায়ের ভূমিকা প্রয়োজনীয়। যেমন কোনো গাছের যত্নে একজন মালি পরিশ্রম করে, ঠিক তেমনি একজন ভালো মানুষ গঠনে মা বাবার কঠোর শ্রম আর মূল্যবোধ প্রতিফলিত হয়। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।